সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, দুঃসময়ে হায় হায় কেউ কারো নয়। বাংলা ভাষায় প্রচলিত এই প্রবাদটি করোনা সংকটকালীন বাংলাদেশের বাস্তবতায় অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমরা যদি আসলে গত 1 থেকে 1.5 মাসের সামাজিক বিশ্লেষণ দেখি, তাহলে দেখতে পারবো যে অনেক বিত্তশালী এমপি, মন্ত্রী বা যারা আসলে গত সরকারের 11-12 বছরে অনেক অর্থ উপার্জন করেছেন, তাদের মধ্যে আসলে বেশিরভাগ মানুষই এই সময় হোম কোয়ারেন্টাইন হয়েছেন। মানুষ বলছেন তাদেরকে আসলে এই সংকটের মধ্যে পাশে পাচ্ছেন না। আবার মানুষ একথাও বলছেন যারা আসলে দীর্ঘদিন অনেক চড়াই উতরাই পার করে রাজনীতি করেছেন, যারা পোড় খেয়েছেন রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় জেল, জরিমানা, জুলুম সহ্য করেছেন, তারা আসলে এই দুর্যোগের সময় মানুষের পাশে আছেন। আবার অর্থনীতি ব্যাখ্যা বিশ্লেষণকারীরা বলছেন যে আসলে যারা কানাডাতে অর্থ পাচার করেছে, যারা ব্যাংক লুট করেছে বা যারা অনেক বড় বড় অর্থবিত্তের মালিক হয়েছে, তাদের অনেকেই আসলে এই সংকটের সময় গা ঢাকাতে দেখা গিয়েছে। আমরা কথা বলতে চাই আজকের আলোচনায় যে আসলে কি পোড় খাওয়ারা মাঠে, এবং যারা আসলে সুসময় রাজনীতি করেছেন, অনেক অর্থ উপার্জন করেছেন, তারা এই দুঃসময় মানুষের পাশে আসলে নেই কেন, বা থাকলেও তারা কি করতে পারতেন, সেই প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলতে চাই। আমি আছি আপনাদের সঙ্গে আশিকুর রহমান শ্রাবণ। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন প্রত্যেকে স্ব অবস্থানে আছেন। তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আমি আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব শামীম ওসমান এমপি, আওয়ামী লীগ নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন শ্যামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক, বিএনপি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপিল বিভাগের সাবেক বিচারপতি। আপনাকেও আমাদের আজকের আলোচনায় আমরা স্বাগত জানাচ্ছি। যারা আমাদের সঙ্গে আছেন টিভি সেটের সামনে, তারা তো আছেনই, যারা সোশ্যাল মিডিয়াতে এখন অ্যাক্টিভ অবস্থায় আছেন, তারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সরাসরি আমাদেরকে দেখতে পারেন, প্রশ্ন, যুক্তি, তর্ক উপস্থাপন করতে পারেন। আমরা কথা বলতে চাই আসলে পোড় খাওয়ারাই মাঠে কিনা এই প্রসঙ্গে। শুরুতে শামীম ওসমানকে দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই। আসলে এই আলোচনাটি আজকের একটু আত্মসমালোচনার আলোচনা। আমরা জানি যে আসলে অনেক মানুষ, অনেক নেতা, অনেক প্রতিভাশালী মানুষ, তারা কিন্তু এই সংকটের সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আবার এই সংকটে অনেক নতুন নতুন হিরো দেখেছি বাংলাদেশে, যারা রাজনীতির প্রান্তে অবস্থান করেন বিভিন্ন ক্ষেত্রে। আবার অনেককেই আমরা দেখিনি। আসলে এই 2 মাসের ব্যাখ্যা বিশ্লেষণে আপনার চোখে কি মনে হয়েছে জনাব শামীম ওসমান? আপনার কাছ থেকে প্রথম ব্যাখ্যাটি জানতে চাই আমরা আসলে। জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্নটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে যে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে কিন্তু সবকিছু সৃষ্টি হয়, তাই না? জি। তো আমি কে কি করছেন সেই বিষয়ে আমি আলোচনা করব না। আমি আলোচনাটা করতে চাই এইভাবে যে আমার কি দায়িত্ব। আমরা একজন পলিটিশিয়ান হিসাবে কেন নিজেকে চিন্তা করব? আমাদের চিন্তা করা উচিত একজন মানুষ হিসেবে মানুষের জন্য আমরা কি করব। এখন কিন্তু প্রশ্নটা এখানে এসে দাঁড়িয়ে গেছে যে আমরা এইভাবে চিন্তা করি, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাতীয় পার্টি করে, কে সাংবাদিক, কে লয়ার, কে জাস্টিস। আমার মনে সেটা সঠিক হবে না। যেই জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বুঝতে পারছি, সারা পৃথিবী আজকে বুঝতে পারছে যে পৃথিবী খুবই ক্ষুদ্র একটা শক্তির অধিকারী। সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্র যখন ভাবছিল যে উই আর দ্য গড, আজকে প্রমাণ হয়েছে একটা ছোট্ট জিনিস সারা পৃথিবীকে কিভাবে নাজেহাল করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে কিংবা একটা পারিবারিক সদস্যের 3 পুরুষ ধরে রাজনীতি করছি। দাদা এমপি ছিলেন, বাবা ছিলেন, নিজে ছিলাম, বড় ভাই আছেন, আরেক ভাই আছেন। সেই দৃষ্টিকোণ থেকে একটা জিনিস বুঝি, রাজনীতির মূল মন্ত্রই হচ্ছে মানুষের সেবা করা। এবং আপনি জানেন আজকে এই কথাটা আমার এই কথাটা মনে আসছে যে আজকের থেকে কিছুদিন আগে, বছর 2-3-4 আগে, আমাদের জাতির জনকের কন্যা, মানবতার মা যাকে আমরা বলি, শিখেছিলাম, যখন দেশে খুব জ্বালাও পোড়াও আন্দোলন চলছিল, তখন আমি একটা ব্যাপার নিয়ে তার কাছে গেছিলাম। একটা খবর আমার কাছে ছিল, যে খবরটা খুবই ভীতিকর খবর, যে সারা দেশে তখন প্রচন্ড জ্বালাও পোড়াও চলছে, মানুষকে জ্বালিয়ে মারছে, পুড়িয়ে মারছে। তখন আমি বললাম যে চারিদিকে তো ষড়যন্ত্র হচ্ছে। তো উনি আমাকে একটা উত্তর দিয়েছিলেন, আমি সেটি আপনার মাধ্যমে বলতে চাই। উনি বলেছেন না, কোনো ষড়যন্ত্রই হচ্ছে না। আমি তাহলে কি হচ্ছে? বলছে মহা ষড়যন্ত্র। আমি সেটা আমাদের কি করা উচিত? উনি আমাকে একটা খুব ভালো কথা বলেছিলেন, আমরা ওনার কর্মী। উনি আমাকে একটা কথা বলেছিলেন যে দেখো শামীম, তুমি কি বোমা হামলায় মরেছো? তোমার উপরে তো বোমা হামলা করা হয়েছিল, তোমার সাথে 20 জন মানুষ মারা গেছে, তুমি মরেছো? আমি না, মরি নেই। বলে আমাকে এতবার হামলা করা হয়েছে, গ্রেনেড হামলা করা হয়েছে, আমি মরেছি? আমি না, মরে নেই। বলো রাজনীতি যদি করতে চাও একটা জিনিসই করো, যে কয়দিন বেঁচে থাকবে গরিব মানুষের জন্য কাজ করো। এইটাই হলো আমার কাছে মূল মন্ত্র। তো আমরা সেটা করতে চাচ্ছি দুটো কারণে। একটা হচ্ছে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে করতে চাচ্ছি, মানুষ হিসেবে মানুষের জন্য করতে চাচ্ছি। আর সবচেয়ে বড় জিনিস আমরা একটা মনে করি, সবাই মনে করছে যে আমি করোনা ভাইরাসে মরবো। নো, নট লাইক দ্যাট।
আপনি করোনা ভাইরাস ছাড়াও মরবেন, এটাই হলো পৃথিবীতে ফাইনাল। জি আর যখন মরবই তখন যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই ধর্মই করি না কেন, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি মনে প্রাণে বিশ্বাস করি। কোরআন শরীফটা আমি একবার না, আমি বহুবার অ্যানালাইসিস করে পড়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত আপনাকে তো দিতেই হবে। বেসিক হচ্ছে কিন্তু আপনাকে মানুষের পাশে দাঁড়ানো। এবং আপনার কাছে কি আরেকটা প্রশ্ন করতে পারি কিনা, আসলে একটি প্রশ্ন আমাদের মনে তৈরি হয়েছে। আপনি যে মোটিভেশনের কথা বলছেন, এই মোটিভেশন নিয়ে তো আসলে প্রত্যেকটি রাজনীতিবিদদেরই কাজ করা দরকার, কিন্তু আমরা তো আসলে মাঠ পর্যায়ে যদি হাতে গুনি সংখ্যাটি অনেক কম দেখা যাচ্ছে। এই কারণে কিন্তু আমাদের আলোচনার বিষয় যে পোড় খাওয়ার এই মাঠে যারা সেলফিবাজি করেছেন, যারা কৃষকের কাঁচা ধান কেটে আসলে ফলাতে চেষ্টা করেছেন, তারা আসলে কৃষকের পাশে আছেন, তাদের ব্যাপারে আপনার নিশ্চয়ই কোনো অবজারভেশন আছে কিনা, বা কোনো দুঃখবোধ কাজ করে কিনা দলের নেতা হিসাবে বা কর্মী হিসাবে আওয়ামী লীগের? আমি দেখেন, আমি কাউকে খাটো করে কিছু বলবো না। আমি মনে করছি সবাই কাজ করছে, আমি করতে পারছি না। বাট ইট ইজ ট্রু, এটা ছবি তোলার সময় না। এটা ছবি তোলার একেবারেই সময় না যখন বাবার লাশ পড়ে থাকে, ঘরে ছেলে ধরতে পারে না। এটা ছবি তোলার সময় হতে পারে না যখন আমার এলাকাতে আমি দেখছি তো মার লাশ পড়ে আছে, বাচ্চারা কেউ ধরছে না। সে আপনাদের এই বাংলাদেশ প্রতিদিনের এক সাংবাদিক, দুনিয়াতে ভালো মানুষ খারাপ মানুষ সব থাকবে, এটাকে আপনাকে আমাকে মানতে হবে। দুনিয়াতে যার কাছে আপনি আশা করবেন তার কাছে কম পাবেন, যার কাছে আশা করবেন না তার কাছে পাবেন। আমি 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 স্যালুট করি, আল্লাহ যদি আমাকে এই পর্যন্ত বাঁচিয়ে রাখে, আমি স্যালুট করি যে এই সাংবাদিক সমাজকে। যখন আমি, আমার ছেলে, আমার স্ত্রী, আমরা যখন কাজ করছি, কিছু কিছু জায়গায় যখন তারা খবর নিচ্ছেন যে আমরা পারছি না ওইখানে রাত্রেবেলা পৌঁছাতে, সাংবাদিকরা একটা টিম করেছেন কিন্তু। বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, যুগান্তর, সময় টিভি, এরা সবাই মিলে টিম করেছে। এবং তারা শুধু আমার কাছে চেয়েছে কি, পিপিই চেয়েছে আর কিছু গাড়ি, ভ্যান গাড়ি টান গাড়ি চেয়েছে। এবং বিলিভ মি দ্যাট শুধুমাত্র যে খাবার পৌঁছাচ্ছে তা না, এরা রাতের বেলায়, এরা সব মসজিদে ঘুমাচ্ছে, রাতের বেলায় যে মানুষের ঘরে ঘরে খাওয়া পৌঁছাচ্ছে। এবং বাংলাদেশ প্রতিদিন এরা এই পর্যন্ত প্রায় 26টা মানুষকে দাফন কাফন করেছে যাদের পরিবার এগিয়ে আসে নাই। সো সেখানে কাউকে খাটো করার দরকার নেই। আমাদের মনে হয় একটা জিনিসই করা উচিত, আমি কি করতে পেরেছি সেটাই চিন্তা করা উচিত, এর বেশি কিছু। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে অবশ্যই আমাদের আরো অনেক প্রশ্ন তৈরি হবে। শামাওবাদ, আপনার কাছে একটু আসতে চাই। আপনার কাছে প্রথম প্রশ্নটি এরকমই যে আসলে আপনার দলের মধ্যে আসলে যারা কাজ করছেন, আমরা যে খবরটি গণমাধ্যমে দেখছি বা আমরা যে খবরটি নিতে পারছি, তারা প্রত্যেকেই ত্যাগী এবং পোড় খাওয়া নেতা। অনেক কর্মী কাজ করছেন না। আবার অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে আসলে কাজ করার সুযোগও আসলে ঠিকভাবে আপনারা পাচ্ছেন না। এবং বাংলাদেশে এখন পর্যন্ত করোনা সংকটকালীন সময়ে সরকারের ত্রাণ ব্যবস্থাপনা, উদ্যোগ, এই বিষয়গুলোকে আসলে মাঠ পর্যায়ে আপনারা অনেক সমালোচনাও করছেন। এই প্রাসঙ্গিক বিষয় নিয়ে আসলে আপনার বক্তব্য প্রথমে জানতে চাই, শামাওবাদ। ধন্যবাদ আপনাকে। শামীম ওসমান সাহেব যে বললেন কথা, তার কিছুটার সাথে আমি একমত যে অ্যাকচুয়ালি এখন যেই এটা একটা জাতীয় না আন্তর্জাতিক ক্রাইসিস আমরা ফেস করছি, এবং করোনা ভাইরাস বাংলাদেশে যেই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে, এই সমস্যাগুলো কিন্তু অনেক অনেক ক্ষেত্রে, অনেক সেক্টরে একটা আই ওপেনার আমাদের জন্য। যেমন স্বাস্থ্য খাত আমাদের জন্য একটা বিশাল আই ওপেনার। আমরা আসলে চিন্তাই করতে পারি না যে এত সমস্যা স্বাস্থ্য খাতে আছে। করোনা ভাইরাসের কারণে কিন্তু অনেক জিনিস এখন উন্মোচিত হচ্ছে। আমি যেটা বলতে চাই যে আসলে করোনা ভাইরাস তো যেটা শামীম ওসমান সাহেব বললেন যে এটা বিএনপি আওয়ামী লীগ দেখে আসে না, আর কোন দল করেন তা দেখেও আসে না, এবং আপনি কত ধনী বা কত আপনি গরিব সেটা দেখেও আসে না। এখন আমরা মানে যেভাবে এই ডিজিজটা আমাদের সমাজে ছড়াচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে রাজনীতিবিদরা সবচেয়ে প্রথম, রাজনীতিবিদদের যখন কেউ রাজনীতি করে তার ফার্স্ট অঙ্গীকার হওয়া উচিত যে সে দেশের মানুষের জন্য কাজ করবে এবং মানুষ হিসেবে সে দেশের পাশে এসে দাঁড়াবে। আমরা অফকোর্স মানুষ হিসেবে মানুষের পাশে, ইভেন আমার রাস্তার পাশে দিয়ে এখন দেখা যায়, আপনি যদি রাস্তায় ঢাকা শহরে বের হন, আপনি দেখবেন ভিখারির সংখ্যা অনেক বেড়ে গেছে, কারণ তাদেরকে খাওয়া দেওয়ার কোনো মানে কেউ নাই তাদেরকে টেক কেয়ার করার। তো আপনি দেখবেন, আপনি অনেক মানুষই কিন্তু অনেকভাবে মানুষকে সাহায্য করছে। আমি একটু পজিটিভ বলতে চাই, বাংলাদেশে কিন্তু আমি মনে করি যে অনেক ভালো মানুষ আছে। আমি রাজনীতিবিদদের কথা পরে আসছি, আছে দেখে তারা নিজের পক্ষ থেকে, ব্যক্তিগত পর্যায় থেকে, শামীম ওসমান নয় এমপি সাহেব, ওনার কাছে অনেক ফ্যাসিলিটিস আছে, উনি অনেক কিছু করতে পারেন হয়তো চাইলে, বা যাদের কাছে ফ্যাসিলিটি নাই তারাও কিন্তু চেষ্টা করছে মানুষ হিসেবে মানুষের
মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমি আমাদের সাংবাদিক ভাইরা, আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের স্বাস্থ্যকর্মীরা, আমাদের প্রশাসনের ভাইরা যারা ইতিমধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন এবং অনেকে কিছু লোকজন প্রাণও হারিয়েছেন, আমাদের সেই লোকজনকে আমি প্রথমে স্মরণ করতে চাই যে তারা কিন্তু সম্মুখ সমরে এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন। এখন রাজনীতির কথা বলেন, আমাদের দল বিএনপি কিন্তু অত্যন্ত রেসপন্সিবল একটা, কারণ উনি অনেক কথা বলেছেন, আমি ওইসব কথায় যাব না। বিএনপির সময় আওয়ামী লীগ নির্যাতিত হয়, আওয়ামী লীগের সময় বিএনপি নির্যাতিত হয়, এটা আনফরচুনেটলি বাংলাদেশের রাজনীতির কালচার। কিন্তু আমরা এখানে পলিটিক্যাল রিটরিক দিয়ে কিন্তু করোনা ভাইরাস সলভ হবে না। বিএনপি কে গালি দিলে বা আওয়ামী লীগকে গালি দিলে করোনা ভাইরাস সলভ হবে না, কালকে 2টা লোক কম মারা যাবে না। আমাদের বাস্তবতা দেখতে হবে। আমাদের বাস্তবতা হচ্ছে আমাদের বিএনপি একটি রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হিসেবে কিন্তু এখন পর্যন্ত, এই প্রথম থেকে এখন পর্যন্ত সাধারণ মানুষের পাশে আছে। আপনি দেখবেন আওয়ামী লীগ সরকার হিসেবে যখন প্রণোদনা প্যাকেজটি ঘোষণা করলো, তার আগে বিএনপি একটি পরামর্শ স্বরূপ হিসেবে একটি প্রণোদনা প্যাকেজ কিন্তু জাতির উদ্দেশ্যে পেশ করেছিল। তারপরে ওবায়দুল কাদের সাহেব এটা নিয়ে মানে রাজনৈতিক টিকা টিপ্পনি কাটলেও পরের দিনে কিন্তু প্রধানমন্ত্রী মানে একই লাইনে কিন্তু একটা প্রণোদনা প্যাকেজ উনি ঘোষণা করেছেন। আজকে বিএনপি এই যে 2 দিন আগেও বিএনপি কিন্তু পরামর্শ দিয়েছে সরকারকে যে আমাদের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতি জনে আমাদের অ্যাটলিস্ট এখন টেম্পোরারি বেসিসে আগামী 3 মাস প্রতি জনকে 5,000 টাকা করে 15,000 টাকা দিতে হবে এবং ক্যাশ দিতে হবে। এই যে যদি এদেরকে বাঁচাতে হয়, এদেরকে আমাদের রক্ষা করতে হয় সব। এবং বিএনপি কিন্তু রাজনৈতিক দল হিসেবে সারা বাংলাদেশে ত্রাণ দিয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের একটি কমিটি গঠিত হয়েছে, আপনারা দেখেছেন আমাদের জাতীয় একটা সেল তৈরি হয়েছে, যে সেল থেকে আমরা সারা দেশে আমাদের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, আপনাদের এই সেল সম্পর্কে আওয়ামী লীগ কি বলছে সেটা নিশ্চয়ই আপনি জেনেছেন। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বা সরকারের যারা মন্ত্রী আছেন বা যারা আসলে মাঠ পর্যায়ে এখন কথা বলছেন, তারা বলছেন যে বিএনপি শুধুমাত্র ফটো সেশন করছে আর সরকারের সমালোচনা করছে, এবং তারা যে কমিটি গঠন করলো সে কমিটিটিও করলো একেবারে শেষ পর্যায়ে এসে। সেই ক্ষেত্রে আপনার নিশ্চয় জবাব আছে এই ব্যাপারে। না, আমি আপনার সাথে একমত না, কারণ এটা কোন পর্যায়ে এটা কিন্তু আমরা জানি না। এটা করোনা ভাইরাসের মধ্যম পর্যায়ে না শেষ পর্যায়ে না কোন পর্যায়ে, দ্যাট উই ডোন্ট নো ইয়েট। কারণ আমরা সবাই কিন্তু প্রেডিক্ট করছে মে মাসটা সবচেয়ে খারাপ যাবে, এবং আমরা সেলটা এখন তৈরি হলো, আমাদের কাজ কিন্তু শুরু হয়েছে অনেক আগের থেকে। আমি 2-3 বারে আমাদের মহাসচিব এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, এবং গত পরশুদিনও উনি তুলে ধরেছেন যে কি সমস্যাগুলা সরকারের আছে। সরকারের ক্রিটিসিজম হবে, সরকারের ক্রিটিসিজম হবে, এবং শুধু বিএনপি না, সবাই করছে ক্রিটিসিজম। যে ভুলগুলা কিন্তু আঙ্গুল তুলিয়ে দেখিয়ে দিচ্ছে, আপনারাও দিচ্ছেন। এখন সরকারের ক্রিটিসিজম করলে যদি বিএনপি খারাপ হয় তাহলে তো সমস্যা। এটা তো ক্রিটিসিজম, এটা এইভাবে। শ্যামাবাদ, আপনার কাছে একটু পরে আমরা আবারও আসছি। আমাদের সঙ্গে আরো দুজন যুক্ত আছেন, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে আসলে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমাদের সঙ্গে আছেন, শুরু থেকে আপনি আমাদের সঙ্গে আছেন। আমরা আসলে যে জায়গা থেকে কথা বলতে চাইছি, আমরা বলতে চাচ্ছি এরকম যাদের সামর্থ্য আছে, এরকম অনেক মানুষ আসলে এখন গা ঢাকা দিয়েছে, যাদের আসলে এই সম্পত্তি মানুষের কল্যাণে ব্যয় করার কথা ছিল। আমরা দেখেছি আসলে গত 11 বছর 12 বছর বা তারা আগে থেকে তারা অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন, বড় বড় টেন্ডার নিয়েছেন, সরকারের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছেন, কিন্তু আসলে সামনে আমরা দেখতে পাচ্ছি আবার সেই পরিচিত কিছু মানুষের চেহারাই, যারা আসলে সংকটে সবসময় মানুষের পাশে থাকেন। বেশিরভাগ মানুষের পাশে নেই। আপনার ব্যাখ্যা এখানে কি বলছে, তারা কেন নেই, বা তারা থাকলে কি করতে পারতেন? বিচারপতি শামসুদ্দিন চৌধুরী। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বহু মানুষ যারা রাষ্ট্রের, আমি সরকারের বলবো না, রাষ্ট্রের পয়সা পেয়ে যারা ধনী হয়েছে, যারা অর্থের সম্পদ গড়ে তুলেছে, তারা কিন্তু আজ গা ঢাকা দিয়েছে। খুব কম সংখ্যক পুঁজিপতিকে আমরা কিন্তু মাঠে দেখতে পাচ্ছি, আর 2-1টি ব্যতিক্রম তো অবভিয়াসলি বসুন্ধরা গ্রুপ একটি মস্ত বড় ব্যতিক্রম। তারা অনেক বড় ধরনের সহায়তা নিয়ে এসছে, একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে, এছাড়া তাদের অনেক অবদান রয়েছে। কিন্তু অন্যান্য যারা পুঁজিপতি, যারা যেটা আমি আগে বলেছি, রাষ্ট্রের আনুকূল্য পেয়ে যারা অর্থের পাহাড়, অর্থের পর্বত গড়ে তুলেছে, তাদের কিন্তু আমরা তাদের দেখা পাচ্ছি না, তারা মাঠে নেই। এই সম্পর্কে আজ নঈম নিজাম সাহেবের একটি আর্টিকেল, যেটি আপনার একটি সাব এডিটোরিয়াল বলবো, যেটি আজ বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়েছে, সেটি সত্যি তার মধ্যে অনেক তথ্যপত্র রয়েছে। এবং কেন এরা গা ঢাকা দিল
এরা কিন্তু এদের অনেকে কিন্তু টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। এরা স্বার্থন্য ছিল, এদের সবসময় নিজেদের স্বার্থের দিকে খেয়াল ছিল। রাষ্ট্রের এবং মানুষের প্রতি এদের আদৌ কোনো মমত্ববোধ, কোনো ভালোবাসা, কোনো দেশপ্রেম, কোনো কিছুই নেই। তারা পুঁজি গড়েছে তাদের নিজেদের সুবিধার জন্য, এবং তাদের পুঁজির একটা বিরাট অংশ তারা, যেটা বললাম, বিদেশে পাঠিয়ে দিয়েছে। তারা যতটুকু আয় করে সেভাবে আয়করও প্রদান করে না, এবং তাদের তাদের একমাত্র উপাস্য হচ্ছে, তাদের একমাত্র যেটা ডিটারমিনেশন, সেটা হচ্ছে নিজেদের ভাগ্য গড়ে তোলা, এবং এইভাবে তারা ভাগ্য গড়ে তুলেছে। আজ তারা মাঠে নেই। তাদের কিন্তু জনগণের চিনে রাখা উচিত, সরকারের চিনে রাখা উচিত, এবং সকলের চিনে রাখা উচিত, যাতে, এবং আমি বলবো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। কিন্তু তাদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ রয়েছে, অনেকের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ রয়েছে, অনেকের বিরুদ্ধে ট্যাক্স, ইনকাম ট্যাক্স না দেওয়ার বা স্বল্প ইনকাম ট্যাক্স দেওয়ার অভিযোগ রয়েছে। এগুলো সময় এসছে, এগুলো এখন খুঁটিয়ে দেখার। দুর্নীতি দমন কমিশন, তারপরে আপনার আমাদের ইনল্যান্ড রেভিনিউ, এদের সকলের উচিত এখন এদের পিছনে ধাওয়া করা এবং এদের অপরাধগুলো খুঁজে বের করে এদের আইনের আওতায়, বিচারের আওতায় আনা। আরেকটি বিষয়কে আপনাকে একটু দুঃখিত করে কিনা, আসলে আমরা দেখেছি এই সংকটের শুরু থেকে এখন পর্যন্ত আমরা অনেক ক্ষেত্রে সমন্বয়হীনতার প্রসঙ্গ এসেছে, অনেক ক্ষেত্রে অব্যবস্থাপনার কথাও এসেছে, এবং যারা আসলে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত বিষয়গুলোকে সমন্বয় করছেন, যেমন ত্রাণ, আমার সাহায্যের অর্থ, তার পাশাপাশি পিপি, মাস্ক, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি আমরা। এই লোকগুলোই কি আসলে ঘুরে ফিরে এই সংকটকে আরো অনেক বেশি বাড়াচ্ছে কিনা? বিচারপতি, আপনি এই ব্যাপারে কি মনে করছেন? নিশ্চিতভাবে। যেমন ধরেন, এই যে কয়েকদিন আগে যে খবরটা এলো, একটি কোম্পানি N95 বলে নকল মাস্ক পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এই কাজটি করে কিন্তু তারা মারাত্মক ধরনের ফৌজদারি অপরাধ করেছে, দুর্নীতি দমন আইনের অধীনে অপরাধ করেছে, আমাদের ফৌজদারি দণ্ডবিধি আইনে অপরাধ করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এদের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো ফৌজদারি, তারা বলছেন তারা ভুল করেছেন, একটা মধুর ভুল। এটা কি আসলে ভুল বলে চালিয়ে দেওয়া যায় কিনা? আসলে না, ভুল করলে তো অপরাধ খণ্ডন হয়ে যায় না। আইনের কথা হচ্ছে যেই মুহূর্তে তারা এই নকল মাস্কগুলো পাঠিয়েছে, তারা কিন্তু সেই মুহূর্তে অপরাধ করে ফেলেছে। কিন্তু এরপরে যদি বলে আমরা ভুল করেছি, আমরা সরি, আমরা মাস্কগুলো ফেরত চাই, তাতে কিন্তু অপরাধ কিন্তু খণ্ডিত হয়ে যায়নি। তাদের বিরুদ্ধে অবশ্যই সেই অপরাধের কারণে মামলা করা উচিত ছিল। কিন্তু আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকজন বরং তাদের পক্ষেই সাফাই গিয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটি করেছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত ছিল মাস্কগুলো গ্রহণ করার সময় এগুলো যাচাই করা, যেগুলো করেনি। কিন্তু আমি দুঃখের সাথে যেটা দেখতে পাচ্ছি যে এখনো এই কোম্পানির বিরুদ্ধে কোনো ফৌজদারি, কোনো দেওয়ানি, কোনো ধরনের মামলাই দায়ের করা হয়নি, যদি তারা মস্ত বড় অপরাধ করেছে। আপনার কাছে আবারও আসছি, আমাদের সঙ্গে আছেন ডক্টর মিজানুর রহমান। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে সংকট তো আসলে শত্রু এবং মিত্রকে আলাদা করে, বন্ধু এবং শত্রুকে আলাদা করে, এবং সেখানে কিন্তু সাহসী মানুষ যেমন বেরিয়ে আসে, আবার তেমনি আসলে যারা পিছনে চলে যাবেন বা যারা সামনের কাতারে থাকবেন না, আত্মগোপনে যাবেন, সেই মানুষগুলো চেহারা আমাদের সামনে উন্মোচন করে। আপনি কি এই সংকটের মধ্যে এই ব্যাপারটিকে আরো প্রকটভাবে দেখতে পাচ্ছেন কিনা? এবং তার পাশাপাশি রাজনীতিবিদ, বড় বড় অর্থবিত্তের মালিক, মন্ত্রী, এমপি, যারা পদস্থ মানুষ, তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারছেন বলে আপনার ব্যাখ্যা, বিশ্লেষণ আছে এই মুহূর্তে? ডক্টর মিজানুর রহমান। ধন্যবাদ। আমি আসলে গোলযোগের কারণে আগের কথাগুলো অনেকগুলোই শুনতে পাই নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে করোনা মহামারী, এটা কিন্তু আমি মনে করি যে এটা অনেক দিন থাকবে, এবং এটা এমন না যে এটা আগামী মাসে বা কয়েকদিনের মধ্যে বা এই বছরের মধ্যে শেষ হবে। এটা অন্তত আমি যেটা ধারণা পাচ্ছি যে একটা প্রতিষেধক টিকা বের হওয়ার আগ পর্যন্ত, যেটার জন্য হয়তো 1 বছরও বা আরো বেশি সময় লাগতে পারে, আমাদেরকে এই করোনার সাথেই থাকতে হবে। অতএব যারা এখনো রেসপন্স করে নাই, আমাদের যাদেরকে আমরা জনগণের জন্য রাজনীতি করে দায়িত্বশীল রাজনীতিবিদ বলি, তারা এখনো যারা জয়েন করে নাই, তাদের জন্য কিন্তু সময় আসছে। কারণ এটা মাত্র শুরু বলতে গেলে। কারণ এই যে মহামারী, করোনা মহামারী, এটার এখন একটা স্বাস্থ্যগত যে ঝুঁকি, এটা আমরা দেখছি এবং সেটা এখন মোকাবেলা করছি। তো রাজনৈতিক দলগুলো যে বক্তব্যগুলো রাখে, অথবা বিভিন্ন বুদ্ধিভিত্তিক সোসাইটি থেকে বা সমাজ থেকে যে কথাগুলো বলে। আপনাকে শুনতে পাচ্ছি আমরা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ডক্টর মিজানুর রহমান?
আপনার কাছে আমি আবারও আসছি। আপনার সম্ভবত একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে। শামীম ওসমান, আপনার কাছে আবারও আসতে চাই। আসলে আমাদের এই পুরো আলোচনা থেকে, এবং আমরা যদি গত 1.5 মাসের বাস্তবতা ধরি, মোটা দাগে আসলে যারা এই কাঠামোটিকে চালাচ্ছেন বা যারা সংকটটিকে মোকাবেলা করছেন সামনে থেকে, যদি স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলি, অনেক ক্ষেত্রে অনেক সমন্বয় কমিটি হয়েছে, তাদের বিরুদ্ধে মোটা দাগে কয়েকটি অভিযোগ আছে। অভিযোগটির প্রথম শব্দ হচ্ছে সমন্বয়হীনতা। আমরা দেখেছি আসলে শুরু থেকে এখন পর্যন্ত আসলে প্রত্যেকটি জায়গাতেই সমন্বয়টি আমরা ঠিকঠাক মতো করতে পারছি না। আপনি একটি দলের সঙ্গে আছেন এবং আপনি সবসময় স্পষ্ট কথা বলেন, এটি একটি সুনামও আপনার আছে। এবং আমরা দেখেছি আপনার যে এলাকা আসলে হটস্পটের একটি অন্যতম এলাকা, সেখানেও চিকিৎসা কাঠামোর খুব একটা সুবিন্যস্ত ব্যবস্থা কিন্তু সেখানে ছিল না, এখন অথবা হচ্ছে। আপনার আসলে কি কি ক্ষেত্রে মনে হচ্ছে সমন্বয়টি বাড়ানো দরকার, জনাব শামীম ওসমান? না দেখেন, আপনি যেটা বলেছেন যে এটা সত্যি অ্যাকচুয়ালি। আসলে 98 এর বন্যার সাথে যদি আমি তুলনা করি, ওইখানে একটা অভিজ্ঞতা ছিল আমার। আজকেও আমি নারায়ণগঞ্জে ইউনো অফিসে মিটিং করলাম। বিশ্বাস করেন, তখন একটা অভিজ্ঞতা ছিল যে আমরা ত্রাণ নিয়ে কুল পাচ্ছিলাম না। সরকার, ব্যক্তিগত, মানুষ, আমরা দিতে চাই, যেহেতু আমরা দিচ্ছিলাম, 2.5 মাস পানির ভিতরে ছিলাম। মানে মানুষ যেন আল্লাহকে খুশি করার একটা মাধ্যম পেয়ে গেছিল যে মানুষের কাছে সাহায্য। এইবার আমি স্ট্রেইট ফরওয়ার্ড বলছি, আমি কিন্তু ইন এ সেন্স আপনি শুধু পলিটিশিয়ান কে বললে হবে না, জি, আমি সবার মধ্যে এই দৃষ্টিকোণটা দেখছি না। আমি সরি টু সে, আমি দেখছি না। এটা হলো প্রথম কথা। সমন্বয়হীনতা, ইটস ট্রু। এবং আমি একটা টেলিভিশন চ্যানেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে কথা বলেছি, সরাসরি কথা বলেছি। তো সরাসরি কথা বলার পরে আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আমার কাছে কিন্তু আমার এলাকাটা আমার বাংলাদেশ। আমাকে আপনি যে এখানে কানেক্ট করেছেন, কেন করেছেন? বিকজ অফ আমার এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, একটা এমপি বানিয়েছে দেখে হয়তো আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এখানে জাস্টিস মানিক স্যার কথা বলেছেন, আমাদের মিজান সাথে শ্যামা ওয়াহিদ, আমার ছোট বোন, উনি কথা বলেছেন। আমি খুব ক্লিয়ারলি কিছু কথা বলতে চাই। আমি কিন্তু সমন্বয়হীনতার কথা বলেছি। আমি কিন্তু এটা বলিনি, এটা কোনো ক্রেডিট নেওয়ার কথা না। আমাদের নারায়ণগঞ্জে হাসপাতালে ল্যাব ছিল না, ফাইন। সিটি কর্পোরেশন বললো সে টেস্ট করবে না, সে কোন রোগ দিবে না। বাট এটা যখন আমাকে হতাশ করলো, বিশ্বাস করেন আমি এটাও দেখলাম যে আমার সিভিল সার্জন, আমার ডক্টর জাহিদ, যে ফোকাল পার্সন, বোথ অফ দেম, তারা কিন্তু করোনা ভাইরাসে অ্যাটাক হয়েছিল। অ্যাটাক হওয়ার পরেও 1 ঘন্টার জন্য ফোন বন্ধ করে নেই, তার চিকিৎসা চালিয়ে গেছিল। যখন তারা খুব হতাশ হলো, আমাকে বললো স্যার, ওরা সিটি কর্পোরেশন ছোট একটা এলাকা, ওদের ডাক্তার দিবে না। আমি কে কি করবে না, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনি চিন্তা করেন কি করতে হবে, আমাকে বলেন। তখন উনি আমাকে বললো যে স্যার আমার টেকনিশিয়ান দরকার। আমি ওকে ফাইন, কয়জন? বলো 4 জন। আমরা বড় বড় কোম্পানিগুলিকে বললাম, তারা 1 জন করে টেকনিশিয়ান দিল। আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করলাম, অ্যাম্বুলেন্স আসলো, যেটি যদি আমি একটা প্রতিষ্ঠান নিয়ে গেলাম প্রাইভেট। সো এইটা আমার স্যাটিসফ্যাকশন যে আমি করতে পেরেছি। পরে আমাকে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ফোন করেছেন, উনি যে প্রশ্নটা আমাকে করেছেন আমি কিন্তু সেটা উত্তর দিতে পারিনি, টু বি অনেস্টলি। দেখেন, মানুষ কাজ করছে, এই যে বসুন্ধরা গ্রুপ, আমি আমার এলাকাতে কিন্তু ওনার নিজের বাড়ির এলাকাতে ওটা করেছি কিনা জানি না। আমার এলাকার মানুষ এতিমখানাতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবের জন্য এবং তার পরিবারের জন্য মোনাজাত করে দোয়া পড়েছে এতিমরা এবং সাধারণ মুসল্লিরা। কেন? তখন কিন্তু আমরা ঘাবড়ে গেছিলাম যে এই লোকগুলি যাবে কোথায়, চিকিৎসা করবে কোথায়। তখনই উনি ডিক্লেয়ার দিয়েছিলেন যে আমার টোটাল এই জিনিসটাকে আমি হাসপাতাল বানাবো। মাননীয় প্রধানমন্ত্রী তহবিলে দান করেছেন, উনি করেছেন, যমুনা গ্রুপ করেছে, আর অনেকেই করেছে। কিন্তু অনেকেরই যাদের করার কথা ছিল তাদের নামগুলো আমি দেখছি না। ফরগেট ইট। ওনার এটা যারা করেছেন তারা কিন্তু শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করেছেন, অন্য কিছু করেননি। কারণ সবাই জানতে হবে যে 3 হাত মাটির নিচে তাকে যেতে হবে। তো এখন যে বিষয়টা হচ্ছে, যখন আমাকে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় একটা কথা বললেন, যে আমি যখন একটু উনি আমাকে ফোন করলেন যে আপনি আমার উপরে রাগ করে টেলিফোনে কথা বললেন, তো আমি এখন কথা বলতে চাই। আমি বলেন। এই প্রশ্নটা কিন্তু আমার কাছে কিন্তু মনে হচ্ছে রিয়েলি ট্রু কোশ্চেন। তো দেখেন শাহিন ভাই, অতীতে কি হয়েছে আমরা জানি না। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তার আগে বিএনপি ছিল, তার আগে জাতীয় পার্টি ছিল, তার আগে আবার বিএনপি ছিল। বাট ইট ইজ ট্রু, শ্যামাবাদ যেটা বলেছে, স্বাস্থ্য খাত কিন্তু প্রচন্ড দুর্বল। এবং এই দুর্বল কেন, এটা আমরা পরবর্তী সময় যখন সুঅবস্থা ফিরে আসবে আমরা তখন বিশ্লেষণ করব। একটা মাত্র ল্যাব ছিল ঢাকায়, সেখানে 110টা ল্যাব তৈরি করা হয়েছে। স্পেয়ার পার্টস চায়নায় তৈরি হয় না, এটা ইউরোপ থেকে আসে। এটা চায়না হয়ে বাংলাদেশে এসছে। উনি বলেন আমরা 110টা তৈরি করেছি। ওকে ফাইন, হাউ মেনি পিপলস, যদি মানুষ ইনফেক্টেড হয়ে যায় কতজন লোককে আমরা চিকিৎসা দিতে পারবো? 10,000, 20,000, 30,000? আলাম যে ইয়েস। বলো, আমাকে উনি প্রশ্ন করলেন বাংলাদেশের মানুষ যদি 16 কোটি হয়, 1% লোক যদি ইনফেক্টেড হয়ে যায় তাহলে কত পার্সেন্ট হবে? আমরা 16 লাখ। ওর 16 লাখ লোক যাবে কোথায়? তো প্রবলেমটা কোথায়? তো প্রবলেমটা হচ্ছে লোকটা যদি ইফেক্টেড না হয়, এই জায়গাটা যদি প্রবলেম।
শ্যাম মোহাম্মদ যেটা বলছেন সরকার সরকার কি করছে এটা দলিল আমার কাছে আছে। অতীতে আমি কোন সরকারকে এত প্ল্যান ওয়াইজ কাজ করতে দেখিনি। কিছু কিছু ব্যত্যয় ঘটছে, ইটস ট্রু, হ্যাঁ ব্যত্যয় ঘটছে, এটাও সত্য, কিন্তু প্ল্যান ওয়াইজ কাজ চলছে। বিএনপি সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আসলে তাদেরকে কতটুকু কাজ করতে দিচ্ছে সরকার, বা তারা যখন কাজ করতে চাইছেন সেক্ষেত্রে আসলে সরকার এবং বিএনপি মিলিত কাজ করতে চায় এই মুহূর্তে। আপনারা কি মিলেমিশে কাজ করছেন কিনা? আমি বিএনপি আওয়ামী লীগ বলছি না, জি আমি বলতে চাচ্ছি কি জানেন, সূরা বাকারাটা পড়েন, শেষ দিকে আপনি উত্তর পাবেন। দিস ইজ দ্য অপরচুনিটি। দেখেন আমি একটা বিশ্বাস করি, আমরা 16 কোটি মানুষ, ঠিক আছে, 5 কোটি মানুষ খারাপ অবস্থায় আছে, খুব বেশি খারাপ অবস্থায় আছে, জি 1 কোটি মানুষ খুব বেশি ভালো অবস্থায় আছে। এটা ফাইনাল। 1 কোটি মানুষ কিন্তু বাংলাদেশের রিচ। 1 কোটি মানুষ যদি আমরা 5টা করে পরিবারের দায়িত্ব নেই যার যার এলাকায়, তাহলে কিন্তু 5 কোটি পরিবার বেঁচে যায়। সরকার সরকার করবো কেন? আমি আমারটা করি না। আমি কেন এই কথা ভাবতে পারছি না যে টুডে ইজ মাই লাস্ট ডে? যদি আমি এটা ভাবি যে টুডে ইজ মাই লাস্ট ডে, তাহলে আমি এই কাজটা করব এবং এটা করা উচিত। আমরা করেছি এবং আমি 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 রিয়েলি আমি অহংকার করব না, প্রাউড করছি না, আমি আল্লাহর কাছে মানে শুকরিয়া করছি যে প্রথম শুরু করেছি কিন্তু আমি আমার স্ত্রী, তারপর আমার ছেলে, এরা পলিটিক্স করে না, এরপরে আমরা নেমেছি। শ্যাম মোহাম্মদ বলেন বিএনপি টিম নেমেছে, আপনাদের হ্যাঁ কিছু কাজ করেছে, এবং বিএনপি যারা ওখানে নেতা আছে তাদেরকেও কিন্তু আমরা আমাদের হাত দিয়েই এই আপনারা সাহায্য করছেন। আমরা আপনার কাছে আবারও আসছি, আমি একটু সময়বাদ আপনার কাছে একটু এই মুহূর্তে আসতে চাই। আসলে আমরা শুরু থেকে আলোচনা করছিলাম যে আসলে যারা পোড় খেয়েছেন তারাই মাঠে আছেন, কিন্তু আসলে এই যে পুরো প্রক্রিয়ার মধ্যে যে সমন্বয়গুলো হচ্ছে না মাঝে মাঝে কোনো কোনো ক্ষেত্রে, এবং ত্রাণ নিয়ে অব্যবস্থাপনা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনারা অনেক কথা বলেছেন। আসলে আজকের এই বাস্তবতায় এই 1.5 মাস বা 1.5-2 মাসের বাস্তবতায় এসে অনেক ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে বলে দাবি করা হচ্ছে রাষ্ট্র কাঠামোর পক্ষ থেকে। আপনারা কি কোনো মূল্যায়ন দিতে চান এই প্রসঙ্গে? শ্যামা আবায়েত। প্রথম কথা আমি একটু বিএনপির কথা বলে নিই। যেমন আমি আমারটা করি, যে কথাটা উনি বললেন, অবশ্যই বিএনপি কিন্তু সরকারের দিকে তাকিয়ে নেই। সরকারের কত চাল চুরি হচ্ছে, এমপিরা কত চাল চুরি করছে, বা কোন কোন নেতার বাসায় কত বস্তা চাল পাওয়া যাচ্ছে, সেটার দিকে কিন্তু বিএনপি তাকিয়ে নেই। বিএনপি কিন্তু এখন আজ অব্দি পর্যন্ত অলমোস্ট 12 থেকে 13 লাখ সারা বাংলাদেশে আমরা ত্রাণ দিয়েছি। এবং আমি একজন সাংগঠনিক সম্পাদক, আমি মাঠে কাজ করি, আমি মানে দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের সবাইকে মানে কতটুকু ত্রাণ বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন এমপি ক্যান্ডিডেট, বিভিন্ন পর্যায়ের নেতারা দিচ্ছে, সেটা কিন্তু আমরা সেন্ট্রালি কিন্তু আমরা এটা মনিটর করছি। আমরা উদ্বুদ্ধ করছি যে যত পারো তত তোমরা গরিবের পাশে, মানুষের পাশে গিয়ে দাঁড়াও। এটা কিন্তু বিএনপি করছে। বিএনপি পিপিই দিচ্ছে, ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন তারা পিপিই দিচ্ছে, তারা বেসিন বসাচ্ছে বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে, সারা দেশে। এই কাজগুলো কিন্তু আমরা মানবিকভাবে রাজনৈতিক দল হিসেবে করে যাচ্ছি। এখন আসেন সরকারের সমালোচনা। এখন যখন একটি দল সরকারে থাকে, তখন এইসব ক্রাইসিস মোমেন্টে সরকার কি পদক্ষেপগুলো নিল, কি প্ল্যানিং গুলো করলো, সেটা সমালোচনা বিরোধী দল হিসেবে বিএনপি করতেই হবে। বিএনপি কেন, অন্য কোনো দল এখানে আমাদের জায়গা থাকলে একই কাজ করতো। আজকে চাল চুরি হচ্ছে প্রতিদিন, দুঃখজনক। এখন সমস্যা হয়েছে, এখানে শামীম ওসমান ভাই আছে, এখন এই যে 6 মাস আগেও আমরা ক্যাসিনো দেখেছি, আমরা হাজার হাজার কোটি টাকা দেখেছি, আমরা আওয়ামী লীগের একেবারে সামান্য নেতার কর্মীর বাসাও আমরা কোটি কোটি টাকা সিন্ধুকে দেখেছি। আজকে তারা কোথায়? আজকে এই যে আওয়ামী লীগের সরকারের ক্ষমতা ব্যবহার করে, সরকারের পদ পদবি ব্যবহার করে, আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে যারা এই লুট করেছে, ব্যাংক লুট করেছে, ক্যাসিনো লুট করেছে, যারা পাচার করেছে, তারা আজকে কোথায়? তাদেরকে কেন দায়বদ্ধতার মধ্যে আনা হচ্ছে না? বিএনপি কিন্তু এত বছর, 12-13 বছর ধরে বিএনপি কিন্তু সরকার দায়িত্বে নেই। বিএনপি এক রাস্তার বিরোধী দল হিসেবে বিএনপি কিন্তু 100% দায়িত্ব পালন করছে। আজকে আপনি আসেন সমন্বয়হীনতার কথা আমি একটু বলতে চাই। শামীম ওসমান সাহেব বললেন যে ওনার কাছে সব ডাটা আছে, কি প্ল্যানিং। আপনি দেখেন, গার্মেন্টস খোলা থাকবে না বন্ধ থাকবে, আজকে দোকানপাট খুলবো না বন্ধ করব, আজকে আমাদের লকডাউন আছে কি নাই, আমরা কি এখনো ছুটিতে আছি না লকডাউন আছে, সেটাও কিন্তু আমরা পরিষ্কার। আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসি। আসলে আমাদের এই প্রসঙ্গে কথা আমাদের অবশ্যই বলতে হবে, কারণ এই কথার অনেক জবাবও আমাদের যারা অতিথি আছেন তাদের কাছে নিশ্চয়ই আছেন। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরে আসার পরে এই প্রসঙ্গে আবারও কথা বলবো। ছোট্ট একটু বিরতি নিচ্ছি আমরা।
আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম পোড় খাওয়া মানুষরাই জনগণের পাশে আছেন, যারা আসলে গত কয়েক দশকে বা কয়েক বছরে ফুলে ফেপে উঠেছেন, তারা আসলে জনগণের পাশে ঠিকঠাক মতো নেই। এই প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলতে বলতে অনেক দূর এগিয়েছি। শ্যামা ওবায়দ সরকারের কিছু নীতির সমালোচনা করছেন। আপনার কাছে আমরা আবারও আসতে চাই, খুবই ছোট্ট করে আপনার বক্তব্য শেষ করলে আমরা আপনার বক্তব্য যুক্তি খণ্ডনের জন্য আরো অনেকের কাছে যেতে পারবো। শ্যামা ওবায়দ, আপনি কি বলতে চান শেষ মুহূর্তে এসে? আপনাদের মনে আছে আমার গত বছর যখন ডেঙ্গু হয়েছিল বাংলাদেশে, বহু মানুষ প্রাণ দিয়েছিল, তখন এই বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি কিন্তু চলে গিয়েছিলেন কোথায় জানি ভ্যাকেশনে, আর উনি কিন্তু দেশেও ছিলেন না। কিছুদিন আগে উনি নিজেই আক্ষেপ করে বলেছেন যে যে জাতীয় কমিটি হয়েছে সরকার থেকে যে এই করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য, সেই কমিটির উনি প্রধান, এবং উনি জানেন না যে অনেক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে ওনাকে না জানিয়ে। উনি নিজেই এটা মিডিয়াকে আক্ষেপ করে বলেছেন। তারপরে এই জিনিসটা কিন্তু প্রমাণ করে, ওনার এই স্টেটমেন্টটা প্রমাণ করে যে সমন্বয়হীনতা কত চরমে আছে। আজকে আমাদের বাস্তবতা হচ্ছে যে আমরা কিন্তু 35 লাখ টাকার পর্দা আগে কখনো দেখি নাই। এটা আমার ফরিদপুর, এটা আমার বাড়ি তো ফরিদপুর জেলায় 35 লাখ টাকার পর্দার করাপশনের কথা আমরা শুনেছি এই বছর। ওই একই হসপিটালে দুর্ভাগ্যবশত আমরা এই কদিন আগে শুনলাম করোনা ভাইরাস শুরু হওয়ার পরে যে ওখানে একটা ভেন্টিলেটরও কাজ করে না। তাহলে আপনি করোনা ভাইরাস বাদ দেন, আপনি ডেঙ্গু বাদ দেন, স্বাভাবিক সময় আমাদের রুগীরা ভেন্টিলেটর কেন পাবে না? আমাদের রুগীরা আইসিইউ কেন পাবে না? আমাদের গতকালকে একজন অতিরিক্ত সচিব, উনি কিডনি সমস্যা নিয়ে মারা গেছে, ওনার তো করোনা ভাইরাস ছিল না। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে অবশ্যই আমরা আসবো। জনাব শামীম ওসমান, আপনার বক্তব্য কি আসলে এই সমস্ত অভিযোগের প্রেক্ষাপটে? আচ্ছা, আমাকে দিচ্ছেন? জি, আপনাকে দিচ্ছি। আমরা আপনার কাছে প্রশ্ন করেছি, এই যুক্তি খণ্ডনে আপনি কি বলতে চান? জি না, আমি আসলে মানে শ্যামা ওবায়দ তো ওবায়দুর রহমান সাহেবের মেয়ে, হ্যাঁ, বলেনও ভালো, দেখতেও ভালো, সেজেছেনও ভালো, হ্যাঁ, তো ওনার কথা শুনতেও ভালো লাগবে মানুষের কাছে। নেগেটিভ বলাটা খুব ভালো লাগে বলতে। বলার আগে যদি উনি একটু বলতেন যে, যেমন স্বাস্থ্যমন্ত্রী কথাটা বলেছেন উনি, আমি ওনার সাথে এগ্রি করলাম যে হ্যাঁ ঠিক আছে, স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন। সমালোচনার জন্য সমালোচনা করে কোনো সময় রাজনৈতিক নেতা হওয়া যায় না। উনি যদি একটু বলতে পারতেন সুন্দর করে যে না, ইটস ট্রু, আমি প্রথম, ওনার বয়সও ছোট, বেশি বড় হয়তো বয়স না, যে আমার প্রথম এই জীবনে একটা প্রধানমন্ত্রী দেখলাম যিনি 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা কাজ করছেন দেশের মানুষের জন্য। ইয়েস, সবাই তো অ্যাকুরেটলি কাজ করবে না, এটা ওনার জানা উচিত যে এই প্রধানমন্ত্রী 19 ঘন্টা কাজ করেন, 18 ঘন্টা কাজ করেন, টোটাল জিনিসটাকে উনি সমন্বয় করছেন, প্রতিদিন কথা বলছেন ঘন্টার পর ঘন্টা বসে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সাথে। হ্যাঁ, আমার মতো কেউ খারাপ কাজ করতেও পারে, খারাপ তো শিখি আমরা অতীতের যারা, তাদের কাছ থেকে শিখি। এদেশে তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটিএমের টাকা চুরির অভিযোগও আসে, প্রধানমন্ত্রীর রাজপুত্রদের কাছে লন্ডনে টাকা পাচার করে নিয়ে যাওয়ার কথাও আসে। তো যাদের মূল প্রধানরা কালো টাকা পাচার করেন কিংবা এটিএমের টাকা চুরি করেন, তাদেরকে অন্তপক্ষে আমি কথা কিন্তু বলতেই চাই। শামীম ওসমান, আমাদের হাতে আর 1 মিনিট সময় আছে আপনার জন্য বরাদ্দ, আমাদের সময় শেষ। জি, যে বলতে চাই এই কারণে আজকে এটা আলোচনার সাবজেক্ট হওয়া উচিত না। আলোচনার সাবজেক্ট হওয়া উচিত যে আমরা কি করতে পারি এবং কি করতে চাওয়া উচিত। জি, আমি খুশি হতাম যদি শ্যামা ওবায়দ এখানে বলতেন যে ওনারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে ওনারা কি করতেন, তাহলে হয়তো কিছুটা শিখতাম ওনাদের। সম্ভবত একটু যান্ত্রিক গোলযোগে আপনার কথাগুলো আমরা শেষ মুহূর্তে শুনতে পাচ্ছি না। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে একটু আমরা আসতে চাই আসলে শেষ মুহূর্তে। আপনাকে অনেক আগে থেকে আমরা সংযুক্ত করতে যাচ্ছিলাম, যান্ত্রিক গোলযোগে আপনি আমাদের সঙ্গে আসলে সবসময় ছিলেন না। এখানে পক্ষ বিপক্ষ হচ্ছে, সরকারের সমালোচনা হচ্ছে, সরকারের ভালো নীতির কথাও আসছে। আসলে দিন শেষে তো আসলে আমাদের এই সংকট থেকে উত্তরণ হতে হবে, মানুষকে বাঁচাতে হবে। সেই প্রেক্ষাপটে আপনার নিশ্চয়ই এখানে পরামর্শ আছে। ডক্টর মিজানুর রহমান, কি বলতে চান আপনি? স্বাস্থ্য ব্যবস্থা, এইটা বঙ্গরতা, এখানে অনিয়ম, এখানে দুর্নীতি, এই যে ঘটনাগুলো ঘটছে, যে এগুলো ইদানিং কালের না। আপনি দেখেন শ্যামা যেটা বললো যে ভেন্টিলেটর পাওয়া যাচ্ছে না, সমগ্র জাতির ভেন্টিলেটরের সংখ্যা এখনো 2000-এর কম, যেটা হওয়া উচিত কমপক্ষে 25,000। আর এই 2000-এর মধ্যে গত 50 বছরে, অর্থাৎ 45 বছরে ভেন্টিলেটরের সংখ্যা ছিল 500-টারও কম। আর এইখন যে বাকি 2000 দেখতে পাচ্ছি, এটা হলো এই 2008 থেকে 10-এর মধ্যে পরের থেকে আরম্ভ করে ইদানিং কালের এটা জোগাড় করা। অর্থাৎ এই যে স্বাস্থ্য ব্যবস্থা, এটার অব্যবস্থাপনা, বঙ্গরতা, এটার জন্য এই কেবলমাত্র এই সরকার, আপাতত এই মন্ত্রী দায়ী, এটা করলে হবে না। এর আগে বহু স্বৈর শাসক
সামরিক শাসন ৭৫ পরবর্তী সময়ে থেকে আরম্ভ করে ২০-২৫ বছর বহু কিছু স্বাস্থ্য খাতে বলা হলো, কিন্তু আসলে কাজের কাজ তেমন কিছু হয়নি। আমি এগুলো নিয়ে আলোচনা, কারণ রাজনীতিবিদরা দেখেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন চীনকে পরে এর আগে ওবামা প্রশাসনকে দায়ী করছে, ইদানিং আবার ওবামা আজকে বলছে এগুলোর জন্য ট্রাম্প দায়ী। এই রাজনীতিবিদ হিসাবে এগুলো বলা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের যত রকমের উদ্যোগ চেষ্টা আমরা নেই না কেন, আমাদের এই যে মহামারী, এটার জন্য আমাদের আসলে পৃথিবী কেউই প্রস্তুত ছিলাম না। আর এটার জন্য যত রকমের প্রস্তুতি আপনি নেবেন না কেন, আমরা যদি প্রস্তুত নিতাম, মনে করেন অনেক আগের থেকেই প্রস্তুতি নিতাম, তাহলে আমাদের ৩ মাস ১ মাসের মধ্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু উন্নতি করতে পারতাম। আমরা কি ইটালির মতো করতে পারতাম, ইংল্যান্ডের মতো করতে পারতাম? তো সেজন্য সেখানেও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনা সংকট সেখানেও আছে। ডক্টর মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে থামাতেই হচ্ছে, আমাদের সময় খুব একটা বেশি হাতে নেই। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে সরকার করবে, অমুক করবে, তমুক করবে, কিন্তু ব্যক্তি হিসেবে আমাদের তো অনেক দায়িত্ব আছে এই সংকটের মধ্যে। এই দায়িত্বের কথা বলেই আপনি আপনার বক্তব্য শেষ করতে চান। জি, সরকার যেগুলো প্রশংসনীয় কাজগুলো করেছে, জি জি, তার জন্য তো সরকারকে অবশ্যই প্রশংসা করতেই হবে। যেমন ধরুন প্রণোদনা, সরকার প্রণোদনা দিয়েছে, হ্যাঁ লুটপাট হচ্ছে, এটাও সত্য কথা। কয়েক হাজার চিকিৎসক এবং কয়েক হাজার নার্সকে আর্জেন্ট বেসিসে, ইমার্জেন্সি বেসিসে আপনার অ্যাপয়েন্ট করা হয়েছে। তারপরে আমরা যদি পররাষ্ট্র বিষয়ক ব্যাপারে আসি, আজকেও দেখলাম যে তুরস্ক থেকে ১ লক্ষ মাস্ক তুরস্ক সরকার দিচ্ছে আমাদের। মালয়েশিয়া থেকে আমরা সাহায্য পেয়েছি, ভারত থেকে চাল আসছে। মানে এই সংকটে আমরা অনেক ভালো উদ্যোগকেও দেখেছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সময়ের হাতে বাঁধা, ঠিক যে কারণে আসলে সবার কথা শেষ করা সম্ভব হয় না অনেক সময়। আমরা অবশ্যই প্রসঙ্গে আগামীকালকে বা অন্য কোনো দিন আলোচনা করবো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত জানাচ্ছি সবাইকে।